বুকে তীব্র আঘাত নিয়ে যন্ত্রণায় ছটফট করেছি কয়েকদিন। দুর্গম ও পিচ্ছিল পথে হাঁটতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছি চোখ দ্বারা। লবণ ঝর্ণার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আর ভেবেছি এখানে না আসলে জানাই হতো না আমাদের দেশের ভিতরে লুকিয়ে আছে এমন নৈসর্গিক জলধারা। এই পথে চলতে গিয়ে বারবার পাহাড়ে উঠতে হয়েছে আর নেমেই ঝিরিতে বয়ে যাওয়া জলের কলকল ধ্বনির শব্দে বিমোহিত হয়েছি। দীর্ঘ এই যাত্রায় খাবার ফুরিয়ে আসলে চারপাশ থেকে বাঁশকোরল, ঢেঁকি শাক তুলে নিয়েছি, এমনকি বাদ পড়েনি চিংড়ি মাছ শিকার পর্যন্ত। পারিংপাড়ার মানুষের সাথে কথা বলে জেনেছি আদিবাসীদের নানা অজানা অধ্যায়, নারীদের সম্মান ও মর্যাদা সম্পর্কে জেনে বিস্মিত হয়েছি। তাহলে তো ৬-৭ লাখ টাকা লাগে বিয়ে করতে। কাশিরি বাপের কাছে থাকবে, তাহলে তো মেয়ে হওয়া পাহাড়ে ভালো। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্ত দেহে একটি গভীর ঘুমের পর সকাল হলো। যে বাড়িতে অবস্থান করছি তার স্ত্রীর ভাই মারা গেছে। এই খবর শোনার পর থেকেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাড়ির গৃহকর্ত্রী। পুরো বাড়িটায় যেন স্তব্ধ হয়ে গেছে। দুনিয়াটা কতই না অদ্ভুত। যে নারী রাতভর কাঁদলেন অথচ ভোরে উঠেই পরিবারের সদস্যদের জন্য রান্না করেছেন। ভাইকে দেখতে গেলে পরিবারের সদস্যরা কয়েকদিন খাবেন সেজন্য ধানও বানছেন। ভাই হারানোর শোক বুকে আগলে রেখে কোমল হৃদয়ে পাষাণ বেঁধে সংসারের জন্য খেটে যাচ্ছেন তিনি। আসলেই নারী হৃদয়ের গহীনে প্রবেশ করা কখনোই সম্ভব নয়। চারপাশে পাহাড়ের চূড়ায় এখনো মেঘের দল ভিড় করে আছে। বর্ষায় প্রতিটি পাহাড় সবুজের মায়া ছড়ায়। জুমঘরের সাথে শুভ্র মেঘের লুকোচুরি দেখতে প্রতি বছর শত শত কিলোমিটার দূর থেকে পর্যটকেরা ছুটে আসে। কি যে অদ্ভুত নেশা রয়েছে এই পাহাড়ে। একটু ভুল হলে মৃত্যু অথবা অঙ্গহানির ভয় জেনেও ছুটে আসে এই পাহাড়ের কোলে। বন্দুক নিয়ে কয়েকজন বের হয়ে গেছে পাখি ও অন্যান্য বন্যপ্রাণী শিকারে। এখানকার প্রতিটি বাড়িতেই বন্দুক রয়েছে, শুধুমাত্র শিকারের জন্য নয় বরং বন্য শূকরের হাত থেকে নিজেদের ফসল রক্ষায় এবং আত্মরক্ষার জন্য তারা ব্যবহার করেন। দাদা, ব্যাগে কি কই গেছিলেন? জুমে কখন গেছিলেন? আমরা তো অনেক ভোরে উঠছি, 5:30টায় উঠে আপনাদেরকে পাইনি। এটা কি দেখি? ও তামাক। আপনি জুমে যান না? যান না? ছেলেরা যায়। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখন এই নিচ্ছেন বিশ্রাম। বলো তো তোমার নাম কি? ওকে আমি যখন বলবো যে তোমার নাম কি, এটা আপনাদের ভাষায় কি? আমি বাসা তুমরিং। তুমরিং? তুমরিং টেংরি? হ্যাঁ, তুমরিং। তুমরিং, তোমার নাম কি ভাই? বলো। তুমরিং। কি বানাচ্ছ? এখানে কিছু রাখার জন্য বানাচ্ছি। ও, কেঁচো রাখার পাত্র। বড়শি কই তোমাদের? বর্ষে আনে না এখন। মাছ ধরবা? এখানে কি মাছ পড়ে? এখানে বড় মাছ পড়ে না ছোট? বড়গুলো। কত বড়? যত বড় হবে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে দেখায়ও কিন্তু মাছ। হ্যাঁ, হ্যাঁ অনেক পরে। হ্যাঁ। কে কে মাছ ধরতে যাবা? জোহান, শাহিন আর তুমি যাবা? তুমি যাবা নাকি? তুমি তো পাখি ধরো না? মাছ ধরে না, পাখি ধরে। আমাদের সাথে আছেন আমাদের বৈদ্য। এই আমাদের এবারে ট্যুরের হচ্ছে ট্যুর বৈদ্য মনি দাদা। আজকে দাদা আমরা কি খাবো? বাস। আজকে খাবো বাঁশ, কালকে খাবো গাছ। আচ্ছা আচ্ছা, আজকে খাবো বাঁশ, কালকে খাবো গাছ। ঠিক আছে। তাহলে এই সে বের হওয়ার মন্ত্রটা শুরু করে দেন। নাঙা চাঙা বৈদ্য ভাই কোনো মন্ত্র কিছু নাই, নজানা মনে নজানা নয় পারিলা বুঝি মইটা না ওং জপ। দাদা তাহলে আজকে খাবো বাঁশ, কালকে খাবো গাছ। গাছ।
হ্যাঁ গাছ একবার খেয়ে দেখবো। হ্যাঁ, গাছ একবার খেয়ে দেখবো। গাছ তো খাই, ওই যে হলুদের মতো গাছটা খেলাম। সিদ্ধ করে খাবো। এটা এটা আপনাকে দিয়ে দেবো দাদা, একেবারে আপনি নিয়ে যাবেন সাথে করে। হ্যাঁ, আজ আমরা যাব লবণ ঝর্ণা দেখতে। এপাড়া থেকে মাত্র ঘন্টা দুয়েকের পথ। একথা শুনে আর লোভ সামলাতে পারলাম না। সবাই ব্যাগ ও ক্যামেরা গুছিয়ে রওনা দিলাম একটু শীতল জলে স্নাত হতে। সকাল থেকেই আজ আবহাওয়া ভালো হওয়ার কারণে এই সাহসটা পেয়েছি। যদিও সুমন দাদা বলেছেন এই ঝর্ণায় যাওয়ার পথ খুব একটা ভালো নয়, তারপরেও মন ছুটে গেছে। গত বছর পালং খেয়ান থানকোয়েন ঝর্ণা দেখিয়েছি। এবছর এবারের এই ঝর্ণাটা কেমন লাগবে দেখতে আমারও মনের মধ্যে অস্থির লাগছে। মনি দাদা মাছ ধরতে শুরু করেছেন। কি দাদা, কি পাইলেন? ওয়াও, এই দেখো তামিম, দেখো তো মামা কামড় দেয় কেমন এটা। আরেকটা ধরছেন? ও দারুণ। আমার মনি দাদা এই যে যেখান থেকে পানির কোনো প্রবাহ নাই এমন জায়গা দিয়ে চিংড়ি মাছ ধরছেন। দুইটা হলো। আমরা যাচ্ছি লবণ ঝর্ণাতে। দাদা, এই ঝর্ণায় কি লবণ পাওয়া যাবে? পানি লবণ তিতা? আজকের পথটা অনেক কঠিন, দম ছাড়তে পারতেছি না, অনেক উপর উঠতে হবে এবং প্রতিটি পাথরই দেখুন শ্যাওলা জমে গেছে, খুবই পিচ্ছিল। এখানে যে কেউ কয়েকবার পড়েও গেছে। সঞ্জয় দাঁড়িতে মধ্যে জোক লেগে গেছে একটা। এখানকার জোকগুলো বেশ ছোট ছোট, কিন্তু লাগলে অনেক সময় রক্ত বের হয় এবং বেশ চুলকায়। এই পথ ধরে যতটা সময় হাঁটছি ততটা সময় অবাক বিস্ময়ে দেখছি চারপাশ। ছোটবেলায় দেখা স্টুডিওতে টাঙানো সেই বড় সাইজের ছবির কথা মনে আছে, যেখানে ঝিরির পাশে দাঁড়িয়ে মানুষ ছবি তুলতো। যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন ছোটবেলায় দেখা সেই ছবির ফ্রেমই দেখছি। দারুণ এক স্বর্গীয় জায়গা মনে হচ্ছে। এই ঝিরি পথটা পার হয়ে এবার উঠতে হবে আরো খারাপ পথ, বিপদের উপরে বিপদ। কোন পাশ দিয়ে যে পার হবো, কি পরিমাণ স্রোত, একদম পা টেনে নিয়ে যাচ্ছে। কিছুটা খারাপ পাহাড় পার হয়ে আবারও ঝিরি পথে নামলাম। এমন মায়াবী আর নৈসর্গিক পথের সৌন্দর্যকে কোনো কিছু দিয়েই বর্ণনা করতে পারছি না। বিশাল আকারের পাথরের ভেতর দিয়ে নেমে আসছে জলধারা। মনে হচ্ছে কেউ একজন এভাবে পাথরকে সাজিয়ে রেখেছেন। মানুষের পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয়, যিনি সৃষ্টি করেছেন তিনিই তার অপার মহিমা দিয়ে সাজিয়েছে এই জলধারা। এটি যেমন দেখতে সুন্দর, তেমনি প্রাকৃতিক ফিল্টারও বটে। ময়লা ও জীবাণুযুক্ত পানি এখানে এসে পরিশ্রুত হচ্ছে। এই ক্লান্ত শরীরে এখানে বসে কি যে দারুণ লাগছে। এই জায়গাটায় পানি এসে পড়ছে, খুব বিপজ্জনক নয়, কিন্তু এইখানে দাঁড়িয়ে এই জায়গার ফ্রেমটি একবার চিন্তা করুন, কি দারুণ। আমাদের দেশ কত সুন্দর, আমরা শুধু ঘুরতে বের হই না, দেখি না, কিন্তু যদি আপনারা এই বান্দরবনে আসেন বুঝতে পারবেন কতটা সুন্দর, কতটা মোহনীয় আমাদের এই বাংলাদেশের এই অংশ। শুধুমাত্র কিছু আইনগত জটিলতা এবং আমাদের শারীরিক যে সক্ষমতা, সময়, টাকা পয়সার জন্য ঘুরতে আসা হয় না, কিন্তু আপনারা দেশের বাইরে গিয়ে যারা বিদেশ ঘুরেন, এমন জায়গায় আসলে এমন জায়গার সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। এগুলো কতগুলো লাগবে দাদা আমাদের একবেলার জন্য? কতগুলো লাগবে? অনেক। এটা কি দাদা লতা না গাছ? এত মোটা লতা, কি মোটা দাদা। নরম সব খাওয়া যায় না? এই নরম সব খাওয়া যাবে না? ওই গোড়ার অংশটুক নিবে না? এটা মানে এই বাঁশ যেটুক পরিপক্ক হয়েছে ওইটুক নেওয়া যাবে না, শক্তটুক। ওই নিচে একদম যেখানে গিট ওইখানে আবার একটু নরম আছে। এটা কি ফল দাদা? দাদা এগুলো খাওয়া যায় না দাদা, এগুলো পাহাড়ের লতা ফল দাদা। লতা ফল, এটা খাওয়া যাবে না? না না দাদা, খালে কি হবে? এগুলো তো হয়ে যাবে আর কি, খাওয়া যায় না। খালে বিষ না? পাহাড়ের কোন একটা পেট খারাপ হয় আর কি। পেট খারাপ হয়ে যাবে না? বুঝতে পারছি, জামাল গোটা টাইপের।
আজ রাতে ডাল ছাড়া আমাদের কোনো খাবার নেই, তাই মনি দাদা অনেকটা ঝুঁকি নিয়েই বাঁশকুড়ুল খুঁজছেন। পাহাড় ভ্রমণে এসে যারা বন্যা ও টানা বৃষ্টির জন্য আটকা পড়েন, তারাও এভাবে পথের আশপাশ থেকে যা কিছু খাবার উপযোগী তাই তুলে নিয়েই খান। এখন ঝিরি থেকে উঠে যেতে হবে একদম খাড়া পাহাড়ে। খাড়া পাহাড়ের উপরেই নাকি ঝর্ণা। এক একজনের 8টা-10টা করে চোখ লেগেছে, জায়গায় জায়গায় লেগেছে, অজায়গায় লেগেছে। কয়াল চলাফেরা করে, যার জন্য প্রচুর যোগ আর কি পরিমাণ বিছা, গাছ জুড়ে বিছা। এখান দিয়ে টাইগার চোখ আছে দাদা, টাইগার চোখ হচ্ছে এরকম গাছে থাকে। কোন একটা গাছে যে হেলান দেবেন কেউ, সে সুযোগ নেই। এই তুমি কি আমচুরা? হ্যাঁ, আমচোর, চেনা চেনা লাগে। আপনি কে? আমি আপনাদের কোয়ার্টার। পটার? আচ্ছা, আপনাকে চেনা চেনা লাগে, মনে হয় যে চোর চোর। না শুন না, আমি হচ্ছে আপনাদের কোয়ার্টার, মালামাল বহন করি। আচ্ছা, আর কি করেন? বাঁশকুড়ুল কাটেন? বাসকরল কাটি, আজকে খাবো বাঁশ, কালকে খাবো গাছ। আচ্ছা। এরপর থেকে শুরু হবে আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করে চলা। এখান থেকে একদম খারাপভাবে নেমে গেছে ঢালু পাহাড়। এই পাথরের উপর থেকে কোনো কারণে যদি আছড়ে পড়ি, তাহলে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। প্রতিবারে যখন ঝিরিতে নামছি, দেখতে কি যে দারুণ লাগছে। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি যে এত সুন্দর, এই বান্দরবনে না আসলে জানাই হতো না। তাই তো কবি বলেছেন, একই অপরূপ রূপে মাতমায় হেরিনি পল্লী জননী। এখান থেকে ঝর্ণা বেশ দূরে হলেও এমন এক বিভ্রম তৈরি করেছে, মনে হচ্ছে কাছেই চলে এসেছি। পৃথিবীর সমস্ত সৌন্দর্যই যেন একই রকম। আবৃত ফুলের চারপাশ যেমন কণ্টকে ভরা থাকে, তেমনি এই পথ যেন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রিয়তমার মুখচ্ছবির মতো ঝর্ণা ছুঁয়ে দেখতে পারবো। এখানকার দুর্গমতা বোঝানোর জন্য কোনো ক্যামেরা আবিষ্কার হয়েছে কিনা জানি না, তবে একমাত্র যারা দেখার চেয়ে বেশি অনুভব করছেন তারাই বুঝতে পারবেন। গত বছরের তুলনায় এবারের যাত্রা যেন আরও অনেক বেশি কঠিন। অনেক দূর থেকে এই জলীয় বাষ্প একদম ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে। তো কি দারুণ, কি দারুণ, কি দারুণ! দেখুন কিভাবে পড়ছে ঝর্ণা, বিশাল এক ঝর্ণা, জলপ্রপাত। দমকা হাওয়ার মতো এই ঝর্ণার পানি গায়ে লাগছে। কি দারুণ! আল্লাহ, ওয়াও! কি দারুণ, কি দারুণ! এই ঝর্ণায় গোসল করে একদম দারুণ লাগছে। আমাদের বাংলাদেশ কত সুন্দর! যারা সময় পাবেন, সুযোগ পাবেন, টাকা পয়সা শুধু ব্যাংকে জমাবেন না, একটু টাকা পয়সা নিয়ে চলে আসবেন বান্দরবনে। আর কৃতজ্ঞতা জানাচ্ছি নীরব ভাইয়ের প্রতি এই স্পোর্টিকের জন্য। এই স্পোর্টিক আমি যতটাই ঘুরেছি, এই ভেবেছি, সাথে সাথেই এমন সুন্দর একটা কাপড় একদম সাথে সাথে শুষে নিয়ে গেছে, আমার খুব একটা কষ্ট হয়নি। আপনারা যখন পাহাড়ে আসবেন, অথবা যারা একটু নরম কাপড় চোপড় পছন্দ করেন, তারা নীরব ভাইয়ের স্পোর্টিক থেকে অর্ডার দিতে পারেন। কারণ আমি আবার গোসলে যাচ্ছি, যখন এই পানি গায়ের উপরে পড়ে মনে হয় পাথর ভেঙে ভেঙে পড়ছে, এত শক্ত। আসো নিশান, আসো আমার ভাই, আমি খেলার মতো। আমার ভ্রাতা, আসো, আসো আমার ভ্রাতা, আমার ভ্রাতা, দেখো ঝর্ণা, ভ্রাতা, কেমন ভ্রাতা, কেমন ভ্রাতা, সুন্দর, দারুণ, অসাধারণ, যত বিশেষণ আছে সব বিশেষণ বাংলাদেশের আমল। এই বাংলাদেশ যে এত সুন্দর, এই দুনিয়া যে এত সুন্দর, এখানে না আসলে ভাবি আয়ালা রাব্বি কুমা তুকাস জীবন। আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবো? দেখুন আল্লাহ কি সুন্দর করে এই ঝর্ণা তৈরি করেছেন। একদিকে আমরা মনের সুখে গোসল করছি, আর ওদিকে আমাদের জন্য চা বানিয়ে রেডি করেছেন সঞ্জয় দাদা ও সুমন দাদা।
থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম কথা সাদা গুলো ভাই জুনে মজুরে কিচ্ছু নাই তারপর নদনা বলি নদনা নয় পালাইলে বুঝি মইতাম না তারপর এই ঝর্ণার পাশে আমরা বসেছিলাম একটু গা হাত পা মুছবো, অথচ আসার সময় সঞ্জয় দাদা ব্যাগের ভেতরে কিন্তু চা বানানোর সামগ্রী নিয়ে এসেছেন এবং আমরা এখানে বসে থাকতে থাকতেই চা রেডি করে নিয়ে এসেছে। এদিকে ঠান্ডা বাতাস, এদিকে ঠান্ডা পানিতে ভিজছি, গায়ে শীত লাগছে, আর এমন জায়গায় বসে যদি চা হয় তাহলে দেখুন কি যে শান্তি, অদ্ভুত এক শান্তি লাগছে। এই ঝর্ণাটি এখনো পর্যটকদের অনেকেরই অচেনা। থানচির এপাশে অনেক ছোট বড় নামকরা বড় বড় ঝর্ণা থাকায় পর্যটকরা যেমন আসতে চান না, তেমনি গাইডদের আগ্রহ না থাকায় খুব বেশি মানুষের পায়ের ছাপ এখানে পড়েনি। এবারের গাইড সুমন দাদা প্রথম থেকেই বলেছিলেন একটি হিডেন ঝর্ণা দেখাবেন। আরও কিছু সময় গোছল ও নিরিবিলি সময় কাটিয়ে এবার আমরা ফিরতে শুরু করলাম পারিংপাড়ার দিকে। পাহাড় যাত্রায় যারা আসবেন তাদেরকে প্রতিবারই বলি, এইবার আরও শক্তভাবে বলছি, পাহাড়ে উঠতে গিয়ে বিপদে পড়ার চান্স মাত্র 2%, আর নামার সময় 98% ঝুঁকি রয়েছে। এই ট্যুরের প্রধান গাইড সুমন দাদা হলেও আমি ছিলাম দলনেতা। নিজে এত জোরে বুকে আঘাত পেয়েও কাউকে বুঝতে দেইনি, পাশাপাশি যখন আঘাত পেয়েছি তখন এর ভয়াবহতা বুঝতে পারিনি। রাত গড়ালেই আস্তে আস্তে ব্যথায় ছটফট করেছি। আপনারা অনেকেই পাহাড় ভ্রমণে এসে ভালো গাইডের অভাবে মনের মতো ঘুরতে পারেন না, তাদের জন্য সঞ্জয় দাদা ও সুমন দাদা হতে পারে অন্যরকম ভরসার নাম। আমার অবস্থা খারাপ দেখে কাঁধে করে নামালেন সুমন দাদা। এই মানুষটির কাছে আমি কৃতজ্ঞ। যখন গিয়েছি তখন আপনাদেরকে গয়াল দেখাতে পারিনি। এগুলোই হচ্ছে সেই প্রাণী। এগুলোকে পাহাড়ের মানুষ ছেড়ে দিয়ে উন্মুক্তভাবে লালন পালন করে। 2-3 দিন পর পর এরা মালিকের বাড়িতে যায় এবং সামান্য লবণ খেয়ে আবার পাহাড়েই ফিরে আসে। পাহাড়ে বৃষ্টি মানেই সব জায়গায় যোগ। এমনিতে আঘাত পেয়েছি, এরপর যোগের ভয়ে আস্তে হাঁটার বা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। একেই বলে মরার উপরে ঘাড়ার ঘা। আমরা নিজেরাও ভূতের মতো কত দ্রুত দৌড়ে জায়গা ত্যাগ করেছি। পাহাড়ের সৌন্দর্য যেমন মনোলোভা, তেমনি একটু এদিক ওদিক হলেই সব শেষ। যাওয়ার সময় কয়েক দফা যোগ ছাড়িয়েছি, এবারও কম লাগেনি। পায়ের আঙুলের প্রতিটি চিপায় 2 থেকে 3টি করে লেগেছে। সঞ্জয় দাদা আপন হাতে খুলে দিচ্ছেন। বৃষ্টির পানি মাটিতে পড়তেই ভেতর থেকে যোগ বের হয়ে আসে। যাওয়ার সময় যতটা না আক্রান্ত হয়েছি তার থেকে এইবার বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকটা দৌড়ে পালানো শুরু করলাম। যোগ প্রাণঘাতী না হলেও অনেক বেশি ঘিনঘিনে। আচ্ছা, রাতে ঢেকি শাক রান্না হবে আর বাস করুন। ওই দেখুন ওই মানুষটা, শুধু মানুষ বলে ভুল হবে, ওই মানুষটা একটা ভূত, একটা ভূত, মানুষ ভূত। সে হচ্ছে ওই আমরা যেখানে যোগ আমাদের হাতে পায়ে একদম লেগে যাচ্ছে, সেখানে এই মানুষটা একদম যোগকে কোনো কিছুর ভয়কে সব কিছুকে তোয়াক্কা করে আমাদের জন্য এরকম সবজি, তারপরে হচ্ছে যে বাঁশকুড়োল এগুলো সংগ্রহ করছেন। মানে একটা ট্যুরে কারোর সাথে যদি আসেন, সেই মানুষগুলো যদি হেল্পফুল হয়, যদি আপনার বিপদ আপদে দাঁড়ায়, তাহলে তাদের সাথে ট্যুর করে আপনি অনেক মজা পাবেন। এইবার এক ট্যুরে আমি গত বছরের মতো মণি দাদা আর হচ্ছে সঞ্জয় দাদা তো আছেন, এর পাশাপাশি সুমন ভাই আছেন, যিনি আরও অনেক হেল্পফুল, আমাকে নানান জায়গা থেকে কাঁধে করে নামিয়েছেন। এই পথটা তো সহজ পথ না, একবার পরে গিয়ে বুকের পাঁজরে অনেক ব্যথা পেয়েছি, হাতের ভেতরে নখের ভেতরে দেখুন একদম ভেদ করে চলে গেছে, কোনো একটা কিছু ঢুকেছে, টেনে একদম বের করেছেন সঞ্জয় দাদা, কষ্টে মানে চোখ মুখ দিয়ে আমার পানি বের হয়ে যাওয়ার উপক্রম। এর ভেতরে আমি বারবার কথা বলছি আর তামিমের জুতার দিকে খেয়াল করছি, আমার জুতার দিকে খেয়াল করছি, কারণ প্রচুর পরিমাণে যোগ, সব যোগকে উপেক্ষা করে এই যে মানুষ। চাইনা পিঠা সাং 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 শুনি থাকো গিল একেবারে নবারিলে লাদে লাদে গিল তারপর
থ্যাংক ইউ দাদা। দাদা কি করছেন? পেঁয়াজ মরিচ তুলতেছেন? রাতে কি হচ্ছে আমাদের দাদা? ডিম খিচুড়ি দাদা। ডিম খিচুড়ি? ও দাদা খুশি? হ্যাঁ দাদা। রান্না করবে কে আজকে ডিম খিচুড়ি বাবুর্চি? সুমনে করবে। সুমন দাদা। আর এই ঢেঁকি শাক আর বাঁশফোড়ন কখন খাবো? কালকে সকালে? কি ছিলেন? বড়া 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 না ডিম? ডিম ডিম আপনাদের ভাষায় কি বলে এটাকে? বড়া। আমাদের ভাষায় কি বলে জানেন? কি বলে? এদিক তাকাইতে হবে, নাহলে বলবো না। আন্ডা। আন্ডা ছিলেন? হ্যাঁ। আমাদের আজকে ডিম খিচুড়ি রান্না করবেন সুমন দাদা, সেই ভারত থেকে আগত, এপার বাংলা ওপার বাংলা কাঁপানো বিখ্যাত কুকার শেফ জনাব সুমন দা। সুমন দা, সুমন দা, সুমন দা, সুমন দা। আর যদি সে দিদি হতো তাকে তাকালে বলতাম কি সুমন্দি, সুমন্দি, সুমন্দি। নাকি দাদা? সত্যি বলতে এই পাহাড়ে হচ্ছে যে আমিষ যেটাকে বলি, যে এই মাছ মাংস এগুলো কিন্তু খুব দুর্লভ। যেখানে মানুষের মরা পশু খেতে হয়, আমিষ সাথে পোকা খেতে হয়, সেই জায়গায় এই চিংড়ি মাছ কিন্তু অনেক বিলাসিতা। যাই হোক, সেই বিলাসী পণ্য একটু খেয়ে দেখি কেমন। আমার মামা আগুনে পুড়িয়ে এনেছে। দারুন না? ওই যে দেখি ওরা তাকায় আছে। তুমি আসো, এদিকে আসো মামা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, আসো 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 আসো। তুমি আসো, ওদেরকে ওকে একটু দিয়ে দিয়ে খাই। আসো, এই নাও, তুমি একটু নাও, নাও ধরো চিংড়ি মাছ। চিংড়ি চিংড়ি। এ তুমি আসো, একটু নাও মা, আসো আসো একটু নাও, ওকে নিয়ে দিয়ে আসো একটু। ও আসতেছে আসতেছে আসতেছে। এই না, আমরা সবাই একটা চিংড়ি ভাগ করে খেলাম। খুশি? বুঝতে পারছেন তো আসলে এইখানে কিন্তু মাছ যেটা, কেন যে এই অঞ্চলের মানুষ এই যে আমরা যেটা বলি অস্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি, দুর্গন্ধযুক্ত নাপ্পি, নানাভাবে কিন্তু সমতলের মানুষ নাপ্পি নিয়ে আমাদের নাক ছিটকানো থাকে। কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন যে নাপ্পি এখানে কতটা দামি, কতটা লোভনীয় খাবার এইসব পাহাড়ে। আপনাদের মধ্যে বিয়ে করতে কি মেয়ে পক্ষ টাকা দিতে হয় না ছেলে পক্ষ টাকা দিতে হয়? আমি ছেলে পক্ষ টাকা দি পরে ছেলে পক্ষ টাকা দিতে হয়। এখন রূপা 120, রূপা 120, রূপা 120 এর মানে কেমন? 4,80,000 টাকা আর কি। 4,80,000 টাকা। একটা 4,000 টাকা খরচ হবে। ও একটা রূপা ও 4,000 রূপার পয়সা। রূপার পয়সা মানে এক ভরি ও নাকি? এক ভরি না দাদা। এক বুড়ের একটি একটা একটি মাসে 6,000। রূপা দিতে হয়, পয়সা দিতে হয়। পয়সা দিতে হয়। তাহলে 120 টা পয়সা। ও, তাহলে পুরা মাংস দি পারে 50 এই পয়সা কি অন্য সময় চলে, অন্য কোনো কাজে চলে? চলে তো, চলে লাই আপনাদের খুশি এতে। আপনাদের কেনাকাটার জন্য কি সেই রূপার পয়সা ব্যবহার করেন? রূপা না বেবা মন্দির তো বাসা করি হয়তো রূপা না চলে, চলে এতে। আচ্ছা আচ্ছা, পরে রূপা বিক্রি করেন। আর মেয়ে এই রূপা কি বাড়ি? রূপা এখন বিক্রি হইলে 3,000 মাসে 2,000 মাসে 8,000 6,000 একটি এখন। আচ্ছা আচ্ছা, 1 টাকা 1 টাকা রূপা। টাকা 6,000 6,000 তাহলে তো 6-7 লাখ টাকা লাগে বিয়ে করতে। ও আর বহুত দিয়ে যাই। আপনি করবেন নাকি আরেকটা? করিলে তিবিলে আমি টাকা দিলে করবেন? করবে তো। আরেকজন টাকা দিলে করবেন? আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে? ওই দিদি কিন্তু শুনলে মারবে। কেন মারিব? মারিলে যেমন আপনাদের মধ্যে কি দাদা একজনের 2টা বউ রাখার নিয়ম আছে? 2টা বউ নিয়ে নাই। নাই। নাই না? বাংলির মতো নয়, বাংলি 3 জন 6 জন 5 জন 6 জন আছে। আপনাদের নাই? আছে বাংলি
কিন্তু উনি একজন উনি একজন কিন্তু আপনাদের মধ্যে একজনই রাখতে হবে। আর যদি স্ত্রী মারা যায় তখন বিয়ে করা যায়। আর যদি আরেকটা বিয়ে করতে চান তাহলে কি আগের স্ত্রীকে ছেড়ে দিতে হবে, এমন না? আপনি একটা বিয়ে করলেন এই মুহূর্তে ওই যে 120 রূপা দিয়ে, হঠাৎ করে ওই স্ত্রী আপনার বাড়ি থেকে আর সংসার করলো না, সে কি রূপা ফেরত দিয়ে যাবে? কেন ফেরত দিব? তারা দিব তো, তারা নিয়ে যাবে না? নিয়ে যাইব কর মানো। আমি তো মালা দিব। ও মালা দিবে না, আর মালা মারিব, বং দিব, খাপড় দিব। আর আপনাদের মধ্যে এই যে যেমন সম্পদ, মেয়েরা কি কোনো সম্পদ পায় দাদা? ধরেন আপনার 5 একর জায়গা আছে ধরেন, এখন আপনার ছেলেরাই কি 5 একর পাবে না, মেয়েরাও একটু সম্পদ পাবে? সম্পদ তো নপাইব, মেয়েরা পাবে না। বিড়ি নপাইব, তারা বেড়া পাইব সম্পদ, বেকার পাবো। আর বড় সন্তান বেশি পায় না ছোট সন্তান বেশি পায় না, সবাই সমান? সমান পাইব। সমান। সমান থাকলে সমান, গরু থাকলে সমান ভাগ করিব। সমান ভাগ করবে। 4টা কি ছেলে? ছেলে আর মেয়ে? মাইয়া দুই। 2। আপনি কত রুপি পাইছেন রূপা? রূপা কম পায় 120 তো পাইছে। মেয়ে পাইছে? ওটা এই বাড়িতে দিয়ে যায় না, না না ওর কাছে পাইছে? আমি ছেলে তো। আপনি পাইছেন? আর দুটা মেয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ, দুটা মেয়ে থেকে বিয়ে দিয়ে দিয়েছে। সেই রূপা কি ওনার কাছে না মেয়ের কাছে? না না না, ওনার বাপ কাছে। কাছে রে, বাপের কাছে থাকবে। ওনার কাছে। তাহলে তো মেয়ে হওয়া পাহাড়ে ভালো, লাভজনক। লাভ না, আমি খরচ বেশি চাই। এখানে আমাদের অঞ্চলের ছেলে হওয়ার সুবিধা, এই অঞ্চলে মেয়ে হওয়ার সুবিধা। তুমি তো সুবিধা আছে, আমি তো খরচ চাই। হ্যাঁ বুঝতে বিয়ে পারছি। তুলিলে হুর মানুষ সুবিধা নয়, মাজন লাগে এখানে হুর। যাক 2 মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন না? কত দূর এদের বাসা? মানে ও রিংবুক পাড়া একজন, রামবুকপাড়া। ও পাড়া একজন। আধুনিক সমাজেও আমাদের কন্যা সন্তান হলে মন খারাপ হয়। সমাজের মানুষ ইনিয়ে বিনিয়ে খোঁচা দেয়। মেয়ের কথা শুনলে অনেকেই বলেন আল্লাহ যা দিয়েছে তা নিয়ে খুশি থাকো। আমরা নারীকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে পারলে এসব কথা শুনতে হতো না। ইসলামে নারীকে যেভাবে সম্মানিত করা হয়েছে তার ছিটে ফোঁটাও আমরা মানি না, অথচ নানাভাবে মেয়ের বাবা মাকে খোঁচা দেওয়ার প্রবণতা রয়েছে। দাদা দেরি সহ্য হচ্ছে না দাদা, এত কষ্টের পর। দারুণ দারুণ রান্না হয়েছে, গরম একটু ঠান্ডা হোক, কিন্তু যেটা প্রথম এক্সপ্রেশন সেটা বলে দিচ্ছি, দারুণ রান্না হয়েছে। আমার কাছে আসেন দাদা, একটু আমার বাবুর্চি, আমাদের বাবুর্চি আসেন। দাদা দারুণ, আপনার হাতটা দেখে তো হাবু ভাইয়ের মতো ব্যাচেলার পয়েন্টের। হ্যাঁ দারুণ হাত তো। তুমি ভালো রান্না করো, ঠিক কি না? তোমার দেশ বিদেশ ঘুরতে মন চায়, ঘুরতে পারো না, পকেটে পয়সা না, ঠিক কি না? বলো সুবহানাল্লাহ। তোমার আরো প্রেম করতে মন চায়, কিন্তু বইয়ের বই করতে পারো না, ঠিক কি না? ঠিক না? দেখো রান্না করছো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিলাম চায়ের দোকানে। পাহাড় ভ্রমণে আসলে খুব একটা দোকান পাবেন না, যদিও 2-1টা পান, সেখানে জিনিসপত্রের দাম কয়েক গুণ। এত পানি লাগে? বৃষ্টি আসলে তো ঝিরির পানি আর খাওয়া যায় না, না? আরে কলা পাতায় কি করেন, ভাত রাখেন? হ্যাঁ ভাত রাখে, অন্যান্য কাজ করে। পাহাড়ে কলা পাতার তো ব্যবহার অনেক। আর এটা হচ্ছে দাদার ওই যে দোকানের যে মেইন যে জায়গা, দাদার এখানে যেমন শহরের দোকানে যেমন বড় বড় মহাজনেরা বসেন, তাদের কাছে যে একটা খাতা কলম বাক্স, টাকার বাক্স, এখানে নিয়ে বসে এখানে তিনি কাস্টমারদেরকে সার্ভ করেন। মনে দাদা এটা কি দেশি মুরগি দেশি মুরগি দাদা, নাকি ফার্মের মুরগি? না ফার্মের মুরগি না, মানে কালার হচ্ছে ফার্মের মুরগির মতন, কিন্তু ফার্মের মুরগি না, এটা কিন্তু দেশি মুরগি। এখানে যে চায়ের কাপ সব প্লাস্টিকের, হ্যাঁ প্লাস্টিকের হয়ে গেছে দাদা। না প্লাস্টিক না। দাদা চা খাওয়ার মন্ত্রটা একটু
গিয়ের মালে লাইন পুনন মালে লাইনে মন মালে লাইনে গিয়ে সালে সাইনে বলবা বাইনে সাপ এখানে নেটওয়ার্ক পায় দাদা? নেট পাওয়া যায় মনে হয়, দেখছেন আর কি বাঘগুলো এখানে রাখছে। বাঁশকি টাওয়ার প্রত্যেকটা পাড়ায় এমন কিছু পয়েন্ট আছে, জায়গা আছে যেখানে রাখলে নেটওয়ার্ক পায় এবং এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তারা এখানে এসে কথা বলেন। এই দোকানে আমরা বসেছিলাম, হঠাৎ করে মনি দাদা আমাদেরকে এই জায়গাটি দেখালেন। কি নেটওয়ার্কের আপডেট কি দাদা পাইছে? না এখনো আছে না, কত সময় লাগে? প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট। হ্যাঁ, সাতপুরা ফল আমাকে দিন তো, আমি হচ্ছে একটা তো দেন, আমি খাবো। এ হচ্ছে ওই ফলটা, আমি নিবো ওই যে। এটা রান্না। আর সবাইকে দেন না, আর কাউকে দেন না। থ্যাংক ইউ। মানে একটা অদ্ভুত ব্লেন্ড হয়েছে, চাটা টেস্ট হয়েছে। আর জায়গাটা এই জায়গায় বসে এই চায় মানে স্বাদ 5 গুণ বেড়ে গেছে। সেটা খেয়ে দেখলাম তো খুবই টেস্টি, মিস করা যাবে না। কাছ থেকে শুরু কর। এটা হচ্ছে সাতকরা। সাতকরাটা হচ্ছে এটা হচ্ছে এই অঞ্চলের যে কমলা লেবু আছে, সেই কমলা লেবুর মধ্যে খুবই ঔষধি গুণ সম্পন্ন একটা লেবুর রস হচ্ছে, লেবু হচ্ছে সাতকরা। এবং যতদূর আমি জানি সাতকরা লেবুর হচ্ছে যে লিটার, রসের লিটার, সেটাই হচ্ছে 250 থেকে 350, কখনো কখনো 500 টাকা পর্যন্ত উঠে যায়। এটা এই বান্দরবন অঞ্চলে যে মানুষজন, বান্দরবন এই যে পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের মানুষজন চা খাওয়ার সময়, তরকারিতে, নানা কাজে এই সাতকরা ব্যবহার করেন এবং তারা বিশ্বাস করেন এটা খুবই ঔষধি গুণ সম্পন্ন। তাদের শরীরের গায়ের ব্যথা, তারপর হচ্ছে যে ঠান্ডা, নানা ধরনের যে অসুখ ব্যাধি রয়েছে সেগুলোতে এই সাতকরা ব্যবহার করা হয়। এটা একটি ওষুধ, পাহাড়ি মানুষের একটা ওষুধ। হ্যাঁ, পেট অসুখ হয়, এইটা পেট খারাপের ওষুধ। অ্যামোডিস। হ্যাঁ, এটা জ্বরের ওষুধ, হ্যাঁ জ্বর হইলে। আর এর ভেতরে একটা ওষুধ আছে হাত পা কেটে গেলে, হ্যাঁ, আর এই তুলা দিয়ে এই ওষুধটা লাগাই দিবেন, আর এটাতে ব্যান্ডেজ করবেন। আপনাকে আমি দেখাই দিই। এই দেখেন, এই যেমন তার ঘা হয়েছে না, এখানে এখানে আপনার কাছে যখন একটা তুলা আছে না, এই যে একটা তুলা নেবেন, হ্যাঁ, এখান থেকে তুলা নেবেন, নিছেন, নেওয়ার পরে এই দেখেন একটা ওষুধ দেখছেন, এটা এর মধ্যে আছে, হ্যাঁ, একই দেখছেন। আসার পরে এর ভেতরে এইভাবে ওষুধ নেবেন, নিয়ে, হ্যাঁ, দিয়ে এইটা, এই যে এটার মধ্যে এইটা আছে, পরে, হ্যাঁ, এভাবে দিয়ে এইভাবে বেঁধে দিবে, হ্যাঁ। তাহলে এই যে পাহাড়ি মাছি, মশা বা অন্যান্য পোকা কামড় দেয়, এটা কামড় দেবে না। তখন হচ্ছে যে সে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন? ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর এগুলো আমরা অনেক আনতে পারতাম, আপনি তো জানেন পাহাড়ি পথটা তো আপনিও বুঝেন, মানে ট্রেনে আনতে তো ভারী, মানে এটা 20টা ব্যাগ আনতে অনেক কষ্ট না, বেশি আনতে পারি না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সামগ্রী দিয়েছি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেখানে বছরে 2-1 দিন সমতলের মানুষের পা পড়ে, এমন জায়গায়ও ব্র্যাক তাদের চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে। এখানে তারা বিনামূল্যে মশারি প্রদান করে, এর পাশাপাশি কেউ ম্যালেরিয়াতে আক্রান্ত হলে ফ্রিতে টেস্ট করে এবং ওষুধ দেয়। বাঁশকরল হয়েছে, এটা হচ্ছে যে ঝোল করে ডাল দিয়ে রান্না করছে, দেখুন। এবং এটা হচ্ছে বাঁশকরলের ভাজি, হ্যাঁ,
এই পাহাড়ে তো আপনারা এই কয়দিনের আমাদের যারা সাথে আছেন, আমাদের সাথে পাহাড় ঘুরছেন, তারা জানেন আমাদের তরি তরকারি খুবই অভাব, তরকারি নাই। এই লোকটা গতকাল একদম ঝিরির পাশ থেকে আমাদের জন্য তরকারি সংগ্রহ করেছেন। আই লাভ ইউ দাদা। আই লাভ ইউ টু দাদা। আর এই বাস্করোল অনেকটা যে ফুলকপি খাই না আমরা, ফুলকপি পাতাকপির যে ডাঁটা থাকে সে ডাঁটার মতো স্বাদ। আপনারা পাহাড়ে আসলে বা যদি শহরে এই অঞ্চলে হোটেলে ঘুরতে আসেন, যদি বাঁশকরোল খাওয়ার সুযোগ থাকে একবার খাবেন, জীবনে একবার হলেও বাঁশ খাবেন। স্বেচ্ছায় খান, বন্ধু বান্ধবের দ্বারা খান, আত্মীয় স্বজনের দ্বারা খান, যে কোনোভাবেই খান বাঁশ খাবেন। আমি যেমন সঞ্জয় দাদা, সুমন দাদা আর ওই যে বনি দাদার মাধ্যমে বাঁশ খাচ্ছি, আপনারা যে কোনোভাবে বাঁশ খাবেন। কেমন লাগলো পারিংপাড়ার ভিন্ন জীবনধারা এবং লবণ ঝর্ণা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে ক্রিস্তং পাহাড়ের নিচে অবস্থিত পাতুইপাড়াতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।